বঙ্গবন্ধু নভ থিয়েটার মামলা, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ পুনঃতদন্ত করবে দুদক। ৬ ছাত্রের লাশ পোড়ানোর মামলায় ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ১৭ বছর কারাভোগের পর মুক্তি পেলেন সাবেক উপমন্ত্রী পিন্টু। গণহত্যার জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার নেই আওয়ামী লীগের নেতাদের মন্তব্য। ফ্যাসিবাদ থেকে উত্তরণে নির্বাচিত সংসদ ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, মির্জা ফখরুলের মন্তব্য। একলা চলো নীতির কারণে দুর্বল হয়ে পড়েছে সরকার, মান্নার অভিযোগ। গণঅভ্যুত্থানের পরও আমলাদের আচরণে কোনো পরিবর্তন আসেনি, সেমিনারে অভিমত। জন আকাঙ্ক্ষা পূরণে সরকারের সুযোগ শেষ হয়ে যায়নি। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধু নভ থিয়েটার নির্মাণে শেখ হাসিনার বিরুদ্ধে করা ৩ মামলার তদন্ত পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ৮ প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২১,০০০ কোটি টাকা লোপাটের তদন্তে প্রধান উপদেষ্টার সচিব বরাবর তথ্য চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। ২০১০ সালের ৪ মার্চ বঙ্গবন্ধু নভ থিয়েটার নির্মাণে দুর্নীতির অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ৩টি মামলা বাতিল বলে রায় দেয় হাইকোর্ট। শেখ হাসিনার রিট আবেদনে বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি বোরহানউদ্দিনের বেঞ্চ রায় দিয়ে বলেছিল, অসৎ উদ্দেশ্যে মামলাগুলো করা হয়েছিল। ২০০২ সালের ২৭ মার্চ দুর্নীতি দমন ব্যুরো তেজগাঁও থানায় এই মামলাগুলো করেছিল। বঙ্গবন্ধু নভ থিয়েটার নির্মাণে প্রকল্পের পরামর্শকের ব্যয় বৃদ্ধি, ভবন নির্মাণের ব্যয় বৃদ্ধি ও কর্মকর্তা কর্মচারীদের ব্যয় বৃদ্ধির অভিযোগে মামলা ৩টি করা হয়েছিল। এদিকে ৮ প্রকল্পে শেখ হাসিনার ২১,০০০ কোটি টাকা লোপাটের তদন্তে তথ্য পেতে প্রধান উপদেষ্টার দপ্তরে চিঠি দিয়েছে দুদক। চিঠিতে বলা হয়, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প ২, বেবজা সহ ৮ প্রকল্প বাস্তবায়নের আড়ালে দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনার ২১,০০০ কোটি টাকা লোপাটের একটি অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। তাই এই প্রকল্পগুলোর সকল নথি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আগামী ৭ জানুয়ারির মধ্যে দুদকের অনুসন্ধান দলের কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে। এদিন পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম ও কর্মরত ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাভারের আশুলিয়ায় ছাত্র জনতার আন্দোলনের সময় লাশ পোড়ানোর মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার ও ট্রাইব্যুনালের সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল। আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলাদা একটি মামলা নথিভুক্ত হয়। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আশুলিয়া এলাকায় গত ৫ আগস্ট ৬ ছাত্রকে গুলি করে হত্যা করা হয়। পরে গাড়িতে লাশ পুড়িয়ে আলামত নষ্ট করার চেষ্টা করে তারা ৪ পুলিশ কর্মকর্তা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন বলেও জানান চিফ প্রসিকিউটর। আগামী ২৬ জানুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ঠিক করা হয়েছে। ১৭ বছর কারাভোগের পর মুক্তি পেলেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। এদিকে বিএনপি নেতারা বলেছেন, গুম, খুন আর গণহত্যার জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার নেই আওয়ামী লীগের। বিএনপি কোনো অন্যায় অবিচারের সাথে যুক্ত হবে না। আরও জানাচ্ছেন ফটক বাবু। জীবনের ১৭টি বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়ে অবশেষে মুক্ত বাতাসে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। ২১শে আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলায় ফাঁসির দণ্ড মাথায় নিয়ে কারাগারে ছিলেন তিনি। সকালে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান আব্দুস সালাম পিন্টু। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। একই মামলায় মুক্তি পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক কমিশনার আরিফুল ইসলাম আরিফ। যেভাবে এই স্বৈরাচারকে আপনারা উৎখাত করেছেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যাব। কারাগার থেকে মুক্তি পেয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান আব্দুস সালাম পিন্টু। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ১৭ বছরের কারাবন্দী জীবনের অবর্ণনীয় কষ্টের কথা তুলে ধরেন আব্দুস সালাম পিন্টু। বিগত ৪ বছর ৬ মাস কারাগারে আমার পরিবারের সাথে আমার দেখা করতে দেওয়া হয় নাই। আমাকে বন্ধ অবস্থায় রাখা হয়েছিল, পরিবারের সাথে কোনো যোগাযোগ আমি করতে পারি নাই। বিএনপির লাখো নেতাকর্মীর নামে মিথ্যা মামলা ও জঙ্গি তকমা দেয়ার নিন্দা জানান বিএনপি নেতারা।
বলেন শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষের ছিলেন না, তিনি প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্যাতন করেছেন। একটা ফ্যাসিস্ট সরকার এমনই করে, কিন্তু ইতিহাস সাক্ষী যে তারা পালিয়ে যায় আর সালাম পিন্টুর মতো মানুষরা মুক্ত হয়। এই মুক্ত বাংলাদেশে মুক্ত সালাম পিন্টুদের মাধ্যমে আগামী দিনে আমরা সেই বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। আজকে সেই ভয়ঙ্কর ফ্যাসিস্ট খুনি যে বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা, গলিপথ, মেঠোপথকে রক্তাক্ত করেছে শুধুমাত্র নিজেকে ক্ষমতায় থাকার জন্য, তিনি আজকে পালিয়ে গেছেন। তার যারা গুণ কীর্তন করেন দেশের ভিতরে দেশের বাইরে, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, আওয়ামী লীগ 2024-এর মতো 1971 ও 75 সালে পালিয়ে যায়। দলটির নেতারা 3 বার দেশ ছেড়ে পালিয়েছে। এ সময় সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে দেশটির বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া হবে। যেমন এবার শেখ হাসিনা পালিয়ে গেছে, 300 এমপি পালিয়ে গেছে, সমস্ত মেয়ররা পালিয়ে গেছে, পৌরসভার মেয়ররা পালিয়ে গেছে, উপজেলা চেয়ারম্যান পালিয়ে গেছে, অধিকাংশ ইউনিয়ন চেয়ারম্যান পালিয়ে গেছে, আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে। আর একবার পালন দেখলাম, সেটা হচ্ছে মানে শেখ মুজিবকে যখন 15 আগস্টে হত্যা করল। ভারতে শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই। আমরা যেভাবে পার্শ্ববর্তী প্রতিবেশকে পাল্টাতে পারবো না, তারাও প্রতিবেশী বাংলাদেশকে পাল্টাতে পারবে না। ভারত ভিসা বন্ধ করে নিজেরাই বিপদের সম্মুখীন হয়েছে এমন কথা উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, ভারত বাংলাদেশ ছাড়া চলতে পারবে না। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। গণহত্যায় জড়িতদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ত্রাসীদের বিএনপিতে কোনো ঠাঁই নেই বলেও হুঁশিয়ারি করেন তিনি। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বিএনপি মহাসচিবের পক্ষ থেকে 2000 শীতার্থের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদ থেকে উত্তরণ ও দেশকে দুর্নীতিমুক্ত রাখতে নির্বাচিত সংসদ দিয়ে দেশ পরিচালনা ও গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া অন্য কোনো উপায় নেই বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তর একত্র করেছে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, জনগণের যে শাসন সেই শাসনকে স্থাপিত করতে হবে। অর্থাৎ জনগণের যে পার্লামেন্ট, জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে, সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে। জানি তো অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই। আমার বয়স হয়ে গেছে, আমি জানি যে একটা ইনস্টিটিউশন যদি তৈরি করা যায়, প্রতিষ্ঠানগুলো যদি নির্মাণ করা যায় গণতন্ত্রের, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় রক্ষা। যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে। একলা চলো নীতি পরিহার করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে চলমান সংকট মোকাবেলা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। মঙ্গলবার দুপুরে পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এই আহ্বান জানানো হয়। সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সদিচ্ছা থাকলেও বাস্তবে দেশ পরিচালনায় একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচন, সংস্কার, গণতান্ত্রিক অভিযাত্রা পরস্পর বিরোধী বিষয় নয়, তবে ক্ষুধার্ত মানুষের পেটে ভাত দিতে না পারলে সংস্কারের ট্যাবলেট খেয়ে মানুষের ক্ষুধা নিবারণ হবে না। এ সময় খাদ্য ও জনগণের নিরাপত্তা নিয়ে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার শুরু থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে সখ্যতার চেষ্টা করেনি। হঠাৎ করে একদিন বসে সব রাজনৈতিক দল একমত হয়ে যেতে পারে না। ব্যাপক জনসমর্থন থাকলেও একলা চলো নীতির কারণে দিন দিন দুর্বল হয়ে পড়ছে সরকার। সংস্কারের কোনো ট্যাবলেট খেয়ে মানুষের ক্ষুধা নিবারণ হবে না। সংস্কার কারা চাচ্ছে? আমরা রাজনৈতিক দলগুলো সংস্কার চাই, গণতন্ত্র মঞ্চ সংস্কার চাই, আমার শিক্ষিত মধ্যবিত্তরা তারা সংস্কার চান, আমার ছাত্র তরুণরা সংস্কার চান। কিন্তু দেশের 80-85 ভাগ মানুষ সংস্কারের আগে
তারা তাদের খাবার চায়, কর্মসংস্থান চায়, নিরাপত্তা তারা নিশ্চিত তারা দেখতে চায়। শুরু থেকে আজ 4.5 মাস সময় পর্যন্ত এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কোনো সখ্যতা করবার চেষ্টা করেনি, তাদের সাথে কোনো সমঝোতা করবার চেষ্টা করেনি। আমরা আমাদের সংলাপের সময় তাদের কাছে বলে এসেছি, একদিন একটা বিরাট দলিল ধরিয়ে দিলেন আর তার উপরে রাজনৈতিক দলগুলোকে বক্তব্য রাখতে বললেন, তার মধ্যে দিয়ে কোনো মতেই জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা হতে পারে না। রাজনৈতিক পট পরিবর্তন হলেও দেশের আমলাদের আচরণে কোনো পরিবর্তন আসেনি। রাজধানীতে এক সেমিনারে আলোচকরা বলেন, এ সময় নিজেদের স্বার্থে সরকারি আমলাদের আন্দোলন দৃষ্টিকটু। মঙ্গলবার রাজধানীর সিডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত জনপ্রশাসন সংস্কার নিয়ে আলোচনায় কথা বলেন বক্তারা। আলোচনায় অংশ নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের চেয়ারম্যান ড বদিউল আলম মজুমদার জানান, কমিশনগুলো সুপারিশ দিয়ে দিলে বল যাবে সরকার ও নির্বাচন কমিশনের কোর্টে। আর তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান মনে করেন, কিছু সময় গেলেও এই সরকারের জন আকাঙ্ক্ষা পূরণের সুযোগ এখনও শেষ হয়ে যায়নি। সংস্কারের নামে সময় নষ্ট না করার বিষয়েও সমাধান করেন বক্তারা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড তোফায়েল আহমেদ। খুলনার একটি হোটেলে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই পরামর্শ দেন। জাতীয় নির্বাচন নিয়ে অনেকের মধ্যেই সংশয় রয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে সংস্কার কমিশন সরকারের কাছে তাদের রিপোর্ট পেশ করবে। এই রিপোর্টের মধ্যে স্থানীয় সরকার কমিশন গঠন, বিদ্যমান মৌলিক আইনগুলোকে একত্রিত করে সমন্বিত একটি আইন প্রণয়ন করার কথা থাকবে। এর আগে বিভিন্ন সরকারের আমলে স্থানীয় সরকার কমিশন গঠন হলেও তা কার্যকরী হয়নি উল্লেখ করে ড তোফায়েল বলেন, এবারের সরকার হয়তো সুপারিশমালা গ্রহণ করবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আয়োজন করে আগামী জুনের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। অনেকে নির্বাচন নিয়ে অনেকে উৎসাহ দেখাচ্ছেন যে নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনটা জাতীয় নির্বাচনের আগে হওয়া প্রয়োজন। এটা আমরা ডেফিনেটলি কিছু বলতে পারবো না, কিন্তু আমরা চাইব যে আমরা আমাদের রিপোর্টটা দেওয়ার পরে সেই রিপোর্টটা নিয়ে সরকার স্টেক হোল্ডার যারা, বিশেষ করে রাজনৈতিক দলগুলো সাথে জাতীয়ভাবে স্থানীয়ভাবে আলোচনা করে এটাকে ফাইনাল করে অন্তত জুন মাসের মধ্যে এই বিষয়ে একটা সিদ্ধান্ত হয়ে গেলে আইনটা যদি আমরা আইনের একটা খসড়া দিতে পারি, সেই আইনটা যদি তারা বিবেচনা করে এটাকে একটা অর্ডিন্যান্স আকারে পাশ করতে পারে, তাহলে কিন্তু পরে নির্বাচন হওয়ার পথে বাধা থাকবে না। পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা ঢাকা রুটের প্রথম ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস চালু হলো আজ। ভোর 6টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে জাহানাবাদ এক্সপ্রেস। নতুন এই রেল লাইনে দূরত্ব কমেছে 231 কিলোমিটার। ঢাকা থেকে খুলনা 4.25 ঘন্টায় গন্তব্যে পৌঁছাবে এই ট্রেন। এই ট্রেনের সাপ্তাহিক ছুটি সোমবার, বাকি 6 দিন দুবার করে চলাচল করবে। 11টি কোচে বিভিন্ন শ্রেণীর আসন সংখ্যা 768টি, আছে লাগেজ ভ্যানও, যার মাধ্যমে মালামাল ঢাকায় আনা যাবে। এর মাধ্যমে এই ট্রেন যাত্রার উদ্বোধন করে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতের কথা বলেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির। তিনি বলেন, অপব্যয়ের কারণেই রেলের দুর্দশা কাটছে না, রেলকে তার আয় দিয়ে ব্যয় করতে হবে। রেলকে লাভজনক করে তোলার ক্ষেত্রে সরকারের ভাবনার কথাও তুলে ধরেন উপদেষ্টা। গত 3 মাসেও চট্টগ্রাম বন্দরের কার শেডে পড়ে থাকা গাড়িগুলোর নিলাম না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। সকালে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শনের সময় কাস্টমস কর্মকর্তাদের কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করেন তিনি। একই সাথে আগামী 31 জানুয়ারির মধ্যে নিলাম প্রক্রিয়া শেষ করার পরামর্শ দেন। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে গতিশীল ও আধুনিকায়ন করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, চাঁদপুরে লাইটার জাহাজের চালকসহ 7 জনকে হত্যার ঘটনায় তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। প্রথম যখন আসলাম 3 মাস আগে যা দেখলাম মোটামুটি সেই অবস্থাতেই আছে। কিছু হয়তো কমেছে, কিছু অকশন করেছে, বাট দিস ইজ নট দ্য স্পিড। এই স্পিডে করলে আরও 3 বছর এগুলো হবে না। এখন আমি এনবিআরকে যেটা অনুরোধ করেছি যে যত তাড়াতাড়ি সম্ভব করেন। ওনারা আমাকে 28 তারিখ সময় দিয়েছে, যে 28 তারিখের মধ্যে ওই যে পুরনো যেই অকশনগুলো যেটা অকশন তো থাকে, একটু আগে দেখে আসলাম ট্রাক দাঁড়ানো, এবং ট্রাক দাঁড়ানো সেগুলো কিছু অনিয়মের কথা আমি শুনলাম, সেই অনিয়মগুলো বের করার জন্য বলেছি।
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, পাশের কোনো বড় দেশের রক্তচক্ষুকে ভয় করে না বাংলাদেশের মানুষ। কুমিল্লা নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অভিযোগ করেন, পতিত স্বৈরশাসকের নির্দেশে তার দোসররা দেশকে অস্থিতিশীল এবং অকার্যকর করার অপচেষ্টা চালাচ্ছে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি সাব্বির আহমেদ আরেফ, হাজী মৈধর আলী ইউনাইটেড নেশনস এর সভাপতি, যুবদল নেতা মেহেদী হাসান রাজ ও লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন মশু। খেলায় ইউনাইটেড অব লাকসাম ক্লাব হারায় লায়ন সুপার ক্লাবকে। কোন আশেপাশে বড় দেশে আমরা দাবিদারি করব না। আমরা যতদিন বাঁচবো, স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিকের মর্যাদা নিয়ে আমরা বাঁচবো, অধিকারের জন্য আমরা লড়াই করে যাব। যতবার লড়াই করতে হয় ততবার লড়াই করবো। আমি নিশ্চিত করে বলতে পারি, আগামীর বাংলাদেশ দেশনায়ক তারেক রহমানের হাতে শুধু নিরাপদ নয়, তিনি শুধু কাছেরটা চিন্তা করেন না, তিনি কয়েক প্রজন্ম পরে বাংলাদেশের কি প্রয়োজন, কি হতে পারে, কিভাবে দেশকে নির্মাণ করতে হবে সেই পরিকল্পনা উনি রয়েছে। এবং আগামী দিনে উনি তরুণ সমাজকে সাথে নিয়ে মুরব্বীদের দোয়া নিয়েই দেশকে বিনির্মাণে এগিয়ে যাবে। আমরা ওনার সাথে থাকবো ইনশাআল্লাহ। জোর ইজতেমার সময় সহিংসতাকারীদের শাস্তি ও সাতপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। দুপুরে বগুড়ায় ওলামা মাশায়েখ ও তৌহিদি জনতার বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশে সাতপন্থীদের নিষিদ্ধ ঘোষণা ও জেলার প্রতিটি মসজিদে তাদের কার্যকলাপ বন্ধের দাবি জানানো হয়। শহরের সাতমাথায় মুক্তমঞ্চে এই সমাবেশে জেলা সদর ও বিভিন্ন উপজেলার মাদ্রাসার কয়েক হাজার ছাত্র শিক্ষক ও মুসল্লিরা অংশ নেন। এদিকে ইজতেমা কেন্দ্র করে সহিংসতায় হতাহতের স্মরণে চাঁপানবাবগঞ্জেও সমাবেশ ও মানববন্ধন হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বরে ওলামা মাশায়েখ সহ সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে এই সমাবেশ হয়। পরে 4 দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন মুসল্লিরা। অন্যদিকে ভোলায় সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করে স্থানীয় আলেম ওলামারা। এ সময় কাকরাইল মার্কাজ ও ইজতেমা ময়দানে সাতপন্থীদের অবাঞ্ছিত ঘোষণা সহ বাংলাদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান স্থানীয় ওলামা মাশায়েখরা। অবরোধকালে সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত বন্ধ থাকা রাস্তাটির কিছু অংশের কাজ হলেও 13 কিলোমিটার দৈর্ঘ্যের নির্মাণাধীন রাস্তাটির কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে 80টি গ্রামের হাজারো মানুষের নিত্য ভোগান্তি এখন চরমে। স্যাটেলাইট চ্যানেল বাংলা ভিশন টেলিভিশনের অনুসন্ধানী টিমের সংবাদ প্রকাশের পর নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত বন্ধ থাকা রাস্তাটির কাজ শুরু হয়। কিছু অংশে কাজ হলেও প্রায় 6 মাস ধরে কাজ বন্ধ। রূপগঞ্জের শিল্পোন্নত ফজুর বাড়ির মোড় থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত এলাকার সড়কের এখন বেহাল অবস্থা, ফলে চরম দুর্ভোগে হাজারো মানুষ। ঠিকাদার প্রতিষ্ঠান নানা অজুহাতে কাজ ফেলে রেখেছে বলে অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে প্রকল্পের তদারকি কর্তৃপক্ষেরও রয়েছে চরম উদাসীনতা। 13 কিলোমিটার সড়কের মধ্যে তৈরি হয়েছে খানাখন্দ ও গর্ত। সড়কও দেবে গেছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে অন্তত 80টি গ্রামের মানুষ। স্কুল কলেজে যাওয়ার পথে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষার্থীরা। এই পাশেই 300 ফুট, এই পাশে আমাদের রূপগঞ্জ থানা, এই পাশে থানা স্বাস্থ্য কমপ্লেক্স। এইখানে কোনো একটা রুগী আমরা ঠিক মতন আসা যাওয়া করতে পারি না। এত যানজট লেগে থাকে, মানে বলার বাহির। রাস্তাটা অনেক দিন যাবৎ কাজ চলতেছে, কিন্তু কাজের কোনো অগ্রগতি নাই। রাস্তাটার অবস্থা খুবই সিরিয়াস, কিন্তু আমরা বড় বড় গাড়ি চলে। রাস্তাটা যদি অতি তাড়াতাড়ি ঠিক না করে তাইলে আমাদের খুব অসুবিধা হইতেছে। ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান, 10 লঞ্চে অগ্নিকাণ্ডের 3 বছর আজ। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল 49 যাত্রী। সেই রাতের স্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় বেঁচে যাওয়া ভুক্তভোগীদের। বরগুনা প্রতিনিধি শহীদুল ইসলাম স্বপ্নের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সারি সারি কবরগুলো লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের। মুক্তা আক্তার নির্বাক তাকিয়ে থাকেন স্বামীর কবরের দিকে। 2 সন্তান ও শ্বশুর শাশুড়ি নিয়ে দুর্বিষহ দিন কাটছে তার। 2021 সালের 24 ডিসেম্বর লঞ্চে অগ্নিকাণ্ডে স্বামী রিয়াজ হাওলাদারকে হারান তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বেঁচে থাকার লড়াই করে চলেছেন মুক্তা। 3 বছর আগে আমার জীবনে বড় ঘটনা আর কেউ নাই। বড় দুর্ঘটনা নিয়ে আমরা এই পর্যন্ত বাইসে আছি। আমার শ্বশুরের হাত বুড়াই গেছে, কাম কাজও ঠিক মতন করতে পারে না। আমার 2 ছেলে
সরকারের কাছে আবেদন জানি আমার পোলাগো জানি মানুষের মতো মানুষ করতে পারি, জানি একটু দেয়। আর ছোট ছেলে তো বাপ কিরে কয় বোঝে না, কেউ যদি বাড়িতে আয় ওই ঘরের আমার দেওয়ার বাসার এরা যদি আয় আমার আব্বু আইবে, আমার আব্বু কই, আমি কই তোমার আব্বু ঢাকা গেছে নাহলে বিদেশ গেছে। ভয়াবহ এই লঞ্চ দুর্ঘটনায় কেড়ে নিয়েছে কারো ভাই, কারো বোন, কারো মা বাবা ও সন্তান। 3 বছর পরেও স্বজনদের কাছে প্রিয়জন হারানোর বেদনা এখনো দগদগে। বই বই কান্দি, চিন্তা করি কি করবো ওই দিন থাকলে তো আইয়া বসতে আসতে চলে গেছে, কি করবো। অনেক ভালো পেত আমার আব্বু, আদর করতো, যা চাইতাম সবই দিত, সবকিছু কিছু করলে কিছু ডাক্তার হইতো না, সবকিছু দিত। যারা উপার্জনক্ষম ব্যক্তিকে যারা হারিয়েছে, সে সকল পরিবারের শিক্ষিত যারা রয়েছে তাদেরকে কর্মসংস্থান করা খুবই জরুরি, তা নইলে আর্থিক খুবই অনটনের মধ্যে সে সকল পরিবার রয়েছে। তা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি প্রাইভেট সেক্টরে 2-4 জন উদ্যোক্তা এগিয়ে এসেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এই সমস্ত পরিবারকে যেভাবে কর্মসংস্থান করা দরকার সেটা এখনো দেখিনি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসচ্ছল পরিবারকে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। তারা যদি আমাদের কাছে আসে যে কোনো ধরনের সাহায্যের জন্য আমরা চেষ্টা করব তাদেরকে সেই সাহায্যটা করার জন্য। এছাড়াও তারা যেহেতু বরগুনার অধিবাসী, আমাদের অনেকগুলো সরকারি বিভিন্ন ধরনের সহযোগিতা আমরা করে থাকি, সেই সহযোগিতার আওতায়ও তারা যদি আমাদের কাছে যোগাযোগ করে আমরা সেই সহযোগিতার আওতায় তাদেরকে নিয়ে আসার চেষ্টা করব। 2021 সালে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী অভিযান 10 লঞ্চে আগুন লাগে 24 ডিসেম্বর ভোরে। এতে প্রাণ যায় 49 জনের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর গির্জাগুলোতে চলছে সাজ রব। মহানগরীর পাথরঘাটা, জামাল খান সহ বিভিন্ন গির্জা সেজেছে বর্ণিল সাজে। নানা রকম বাতি, ক্রিসমাস ট্রি, আলপনার রঙে চলছে বড়দিনের প্রস্তুতি। বড়দিনের রং লেগেছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের ঘরে ঘরেও। চলছে সাজসজ্জার কাজ। আজ রাত 9:30টায় ও রাত 12টায় বড়দিনের মূল প্রার্থনার আয়োজন করা হয়েছে। নানা আয়োজনে মুখর গির্জা চত্বর। বড়দিনের উদযাপন নির্বিঘ্ন করতে খ্রিস্টান পাড়া মহল্লা গির্জাগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। সকল ক্ষেত্রে বৈষম্য নিরসনে কর্মশালা হয়েছে রংপুরে। রাজনৈতিক নেতৃত্ব, কৃষিতে সমতা, অঞ্চল ভিত্তিক বাজেট বরাদ্দ, কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা, তরুণ উদ্যোক্তা তৈরি সহ সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয় কর্মশালায়। বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সমাজ ও রাজনীতি বিশ্লেষক অধ্যক্ষ ডাক্তার আব্দুল্লাহ আল মামুন সহ অন্যরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে বিদেশে নানামুখী ষড়যন্ত্র চলছে বলছেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। খাগড়াছড়ির দীঘিনালায় বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা হয়েছে হবিগঞ্জে। জেলা শিল্পকলা একাডেমিতে এতে প্রধান অতিথি ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া। গার্ল গাইডস মহাতাবু জলসা হয়েছে রাজশাহীতে। নগরীর বিল শিমলা গাইড হাউজে এতে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক ক্যাম্পেইন হয়েছে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। ক্যাম্পেইনের নেতৃত্ব দেন গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি ডাক্তার আখতারুজ্জামান বসুনিয়ার। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে রংপুরের ক্যাডেট কলেজে। প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি নীতিমালার বিষয়ে আলোচনা সভা হয়েছে সাতক্ষীরায়। দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক। ক্যাডার ভিত্তিক মন্ত্রণালয়ের মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে 1 ঘণ্টা কলম বিরতি পালন করেছেন ময়মনসিংহের ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। উপস্থিত ছিলেন পরিষদের বিভাগীয় সমন্বয়ক ডাক্তার মাহমুদ হোসেন নাসিম সহ অন্যরা। নাটোরে আনসার ও ভিডিপি সদস্যদের শীত বস্ত্র উপহার দেওয়া হয়েছে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের পক্ষে।
আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের এডিটেড ছবি প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে নরসিংদীতে। দুপুরে চিনিশপুর বিএনপির কার্যালয়ে এই প্রতিবাদ জানানো হয়। ডিপ্লোমা ডাক্তারদের বৈজ্ঞানিক সেমিনার ও বিভাগীয় সাধারণ সভা হয়েছে সিলেটে। নগরীর দরগা গেটে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সহ অন্যরা। জলবদ্ধতা নিরসনে খাল উদ্ধারের পাশাপাশি পাহাড় ক্ষয়ক্ষতির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেন। নগরীর আকবর শাহ এলাকায় খাল পরিদর্শনকালে কথা বলেন তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বঙ্গবন্ধু নভ থিয়েটার মামলা, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ পুনঃতদন্ত করবে দুদক। 6 ছাত্রের লাশ পোড়ানো মামলায় 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। 17 বছর কারাভোগের পর মুক্তি পেলেন সাবেক উপমন্ত্রী পিন্টু। গণহত্যার জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার নেই আওয়ামী লীগের নেতাদের মন্তব্য। ফ্যাসিবাদ থেকে উত্তরণে নির্বাচিত সংসদ সদস্য গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, মির্জা ফখরুলের মন্তব্য। একলা চলনীতির কারণে দুর্বল হয়ে পড়েছে সরকার, মান্নার অভিযোগ। গণঅভ্যুত্থানের পরও আমলাদের আচরণে কোনো পরিবর্তন আসেনি, সেমিনারে অভিমত। জন আকাঙ্ক্ষা পূরণে সরকারের সুযোগ শেষ হয়ে যায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।